এই গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবে কারোর সাথে মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। এলিভেটর গেম খেলে রুহি কি সত্যি পৌঁছে যাবে বন্ধু শ্রেয়া বর্ণিত ভৌতিক জগতে? রুহি লিফটে ওঠার পর ঠিক কি হলো, চলো আমরা সবাই মিলে শুনি অঙ্কিতা ঘোষের কলমে ভৌতিক গল্প এলিভেটর আতঙ্ক। অঙ্কিতা ঘোষ একজন অত্যন্ত প্রতিভাময়ী লেখিকা। তার লেখা 3টি বই মোহন তুই এলি, ভালো লাগে তাই ভালোবাসি আর অবর্ণনীয় ইতিমধ্যেই পাঠক মহলে সাড়া ফেলেছে। লেখার সাথে সাথে তিনি একজন বাচিক শিল্পীও বটে। এই গল্পটিতে প্রধান চরিত্রে রয়েছেন তিনি। তাহলে আর দেরি নয়, সোজা আমরা চলে যাই গল্পে। শুরু হচ্ছে ভৌতিক গল্প এলিভেটর আতঙ্ক। রুহি ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। ছোটবেলায় সব ভাই বোনেরা গ্রামের বাড়িতে যখন চিলের ছাদের ঘরে উঠে খেলতে ভয় পেত, তখন মাত্র 10 বছর বয়সে একা একা মাঝরাতে ছাদে উঠে চিলের ছাদের ঘরে রুহি ঘুমিয়ে পড়েছিল। সকালবেলায় সারা গ্রামে হই হই পড়ে গেল, কিন্তু মেয়েকে কোথাও পাওয়া গেল না। তারপর শেষ অবধি রুহি ছাদ থেকে নেমে এসে বলে, ভাই বোনেরা ভয় পায় ছাদে যেতে। ওরা বলে ছাদে নাকি ভূত আছে, তাই তো আমি দেখতে গেছিলাম ভূত আসে কি না। সবাই সেদিন বুঝেছিল যে রুহির সাহস আছে যথেষ্ট। দিনে দিনে সেই সাহস বেড়ে এমন এক মাত্রা নিয়েছিল যেখানে ভূত ভগবান সবাইকে উপেক্ষা করতে বিন্দু মাত্র ভয় হতো না রুহির। আর শুধু তাই নয়, যেখানে যা অ্যাডভেঞ্চারাস বলে মনে হতো সেখানেই ও ছুটে চলে যেত। তবে এখন ওর এই বাতিক একটু কমেছে, কারণ আজ ও এক বড় কোম্পানিতে চাকরি করে। সেখানে কথায় কথায় ছুটি নেওয়া যায় না। জীবনটা বড্ড একঘেয়ে হয়ে উঠেছিল রুহির। ধুর, এই একঘেয়ে জীবন বিরক্তিকর। সকালে ওঠো, ব্রেকফাস্ট করো, রেডি হও, অফিসে যাও, বসের ঝাড় খাও, তারপর আবার বাড়ি এসো, খাবার খাও আর ঘুমিয়ে পড়ো। পরের দিন উঠে আবার সেই এক নিয়ম ফলো করো। এটা কি লাইফ উইদাউট অ্যাডভেঞ্চার? ওই খিরে, কাল রাতে ঘুমোসনি নাকি? এত টায়ার্ড লাগছে কেন তোকে? অফিসের টেবিল থেকে মাথা তুলে ক্লান্ত স্বরে রুহি প্রিয়াকে বলল, ধুর, ঘুমিয়ে ঘুমিয়েই তো দিন কেটে যাচ্ছে। কাজ করো, খাও আর ঘুমো। এবারে না জানিস পুজোতে ছুটি নেবই। ইচ্ছা আছে সান্দাকফু ট্রেকিংয়ে যাব। গেলে বলিস তাহলে, আমিও যাব। অবশ্যই। এই শোন না, তোর সাথে একটু দরকার ছিল। আমি না এই রোজ ডেলি প্যাসেঞ্জারি করে নৈহাটি টু কলকাতা করতে পারছি না। কলকাতায় কোনো থাকার ব্যবস্থা করলে না খুব ভালো হতো জানিস। তোর কি চেনাশোনা কোনো জায়গা আছে? না রে, তবে তুই একটা কাজ কর, তুই আপাতত আমার অ্যাপার্টমেন্টে শিফট করে যা না, তারপর জায়গা পেলে চলে যাবি। হলে তো সুবিধেই হয়, কিন্তু তোর বাড়িতে কারোর অসুবিধা হলে? আমি আমার বাড়ির লোকের সাথে থাকি না ওখানে, থাকি আমার বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু ও এখন 2 মাসের আগে ফিরবে না, আর 2 মাসের মধ্যে আমি ঠিক তোর অন্য কোথাও ব্যবস্থা করে দেব। বাস রুহির সমস্যা মিটে গেল। 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে চলে এলো কলকাতায় প্রিয়ার অ্যাপার্টমেন্টে। রুহির বাবা মায়ের প্রবল আপত্তি শুরু হলো। কত লোক তো এখান থেকে কলকাতা রোজ যাতায়াত করছে, তোমার ওখানে থাকবার কি হলো? এখান থেকেই তো যাতায়াত করতে পারো। আহ মা, তুমি বুঝতে পারছো না, আমি রোজ এতটা রাস্তা আর যাতায়াত করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ ওখানে থাকতে দাও আমাকে। রুহি প্রত্যেকবারের মতো বীর দর্পে মা বাবার সাথে যুক্তি তর্কে জিতে কলকাতায় চলে এলো। কলকাতায় প্রিয়ার 10 তলা অ্যাপার্টমেন্ট দেখে রুহি খুব খুশি হলো। মনে মনে ভাবলো, প্রিয়াকে তাহলে অবস্থাপন্ন বলাই যায়, না হলে এত বড় জায়গায় ও থাকতে পারতো না। 8 তলায় প্রিয়াদের ফ্ল্যাট। প্রিয়ার পাশের ঘরে রুহির থাকার ব্যবস্থা করা হলো। 2 বন্ধুর এভাবেই চলতে লাগলো। প্রত্যেক দিন রুহি দুজনের সকালের খাবার আর টিফিন বানিয়ে নেয়, আর প্রিয়া এসে রাতের খাবার তৈরি করে।
এক সপ্তাহে রুহি বাজার করে আর অন্য সপ্তাহে প্রিয়া বাজার করে। এইভাবেই মিলেমিশে দেখতে দেখতে ওদের 1 মাস কেটে গেল। কিন্তু বিপদ এলো 1 মাস পর। একদিন অফিসে ভিড় ও কাজের চাপ দুই একটু কম থাকায় প্রিয়া আর রুহি অফিসের এক কলিগ শ্রেয়ার সঙ্গে গল্প করছিল। গল্প শুরু হয়েছিল রাজনীতি নিয়ে, তারপর সেটা আস্তে আস্তে পলিউশন, তারপর লোডশেডিং, তারপর অন্ধকার এবং একদম ফাইনাল স্টেজে ভূতের কথায় গিয়ে পৌঁছল। রুহি ভূত আর ভগবান কিছুই মানত না, তাই এই বিষয়ে সব থেকে বেশি ঠাট্টা তামাশা ও নিজেই করছিল। রুহি বলল, ভূত বলে কিছু হয় না। তুই কি করে জানলি? তুই কি করে জানলি ভূত আছে? অনেকেই বলে, তাই জানি। ও তাই নাকি? লোকে বললেই তোকে বিশ্বাস করতে হবে? তুই নিজে কোনোদিনও চোখে দেখেছিস কি? তুই কোনোদিন প্যারিসে গিয়েছিস? না, কেন? তাহলে তুই প্যারিসের কথা কি করে জানলি? পাগল নাকি? প্যারিসের কথা জানবার জন্য প্যারিসে যেতে হয়? বই পড়েছি, গল্প শুনেছি, টিভিতে দেখেছি। মানে অন্যের কথায় প্যারিস আছে বিশ্বাস করা যায়, কিন্তু ভূত আছে সেটা করা যায় না। দেখ শ্রেয়া, গাধার মতো না বকিস না, যত বাজে কথা। এতক্ষণ পর প্রিয়া বলল, না রে, এইসব নিয়ে বাজে কথা বলিস না রুহি। আমরা দেখিনি এটা ঠিক, কিন্তু অন্য একটা জগৎ নিশ্চয়ই আছে যেখানে এরা ডেরা বেঁধে থাকে। কি? তুই এইসব বিশ্বাস করছিস নাকি প্রিয়া? হ্যাঁ, করি। তার মানে তোরা মনে করিস ভূতেদের আলাদা একটা জগৎ আছে, তাই তো? শ্রেয়া আর প্রিয়া দুজনেই একে অপরকে দেখে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর শ্রেয়া বলল, জানিস, এই জগতে তুই, আমি বা যে কেউ একবার হলেও ঘুরে আসতে পারি। বাকি দুজনে চমকে উঠল। এসব কি আজে বাজে কথা বলছে শ্রেয়া? জীবিত থাকা সত্ত্বেও ভুতুড়ে জগতে যাওয়া সম্ভব? প্রিয়া জিজ্ঞাসা করল, কি করে যাওয়া যায়? একটা গেম খেলি। গেম? ইয়েস, গেম। এই শোন, ওই প্ল্যানচেট বা উইজা বোর্ড এইসব ঢপের গেম, ওসব অনেক দেখেছি আর করেওছি ছোটবেলায়, কিচ্ছু হয় না। সে তুই ঠিক মতো করতে পারিসনি, তাই তুই সফল হোসনি। না হলে এইগুলো ঠিক মতো করলে ভূত দেখা যায়। হ্যাঁ, এই সব করে ভূতের দেখা পেয়েছে আর সেই ভূত নাজেহাল করে দিয়েছে, সেসব কথা অনেক শুনেছি। যত সব কুসংস্কার। তাহলে চল আমরাও প্ল্যানচেট করে দেখি ভূত আসে কি না। এই একদম না, এই ভূত টুত নিয়ে ছেলে খেলা আমার একদম পছন্দ না। ওহো, আমি তোদের কি বলছি বুঝতে পারছিস না? দেখ, প্ল্যানচেট আর উইজা বোর্ড সবেতেই ভূত আমাদের জগতে আসবে, কিন্তু আমি যে গেমটার কথা বলছি সেটাই আমরা ওদের জগতে যেতে পারবো। কি গেম? এলিভেটর গেম। সেটা কি? হ্যাঁ, এই গেমটা আমি জানি, শুনেছি। লিফটে কিছু নাম্বার প্রেস করে অন্য ওয়ার্ল্ডে যাওয়া যায়। একটা মেয়ে নাকি এটা করেছিল, আর শেষ অবধি ওকে খুঁজে পাওয়া যায়নি। কিছু কথা ঠিকই বলেছিস, কিন্তু কিছু কথা ঠিক হলো না। হে, কেসটা কি বস, একটু বল না। যদিও জানি কথাগুলো সত্যি না, তবে ভূতের গল্প শুনতে আমার বেশ ভালো লাগে, বল না। এই গেমটা সাউথ কোরিয়াতে শুরু হয়েছিল। সম্ভবত ওখানের কোনো ক্রিপি গেম ওয়েবসাইট থেকেই এই গেমটা সম্পর্কে জানা যায়। এটা খেলার জন্য প্রয়োজন একটা 10 তলা বিল্ডিং আর একটা লিফট বা এলিভেটরের। এই গেমটা পপুলার হয়েছিল এলিসালামের মৃত্যুর পর। যে বিল্ডিংয়ে এই গেম খেলছিল সেই বিল্ডিংয়ের সিসিটিভিতেও ধরা পড়েছে ওই মেয়েটার করা কিছু অদ্ভুত ব্যবহার। তারপর প্রথমে তো মেয়েটার কোনো খোঁজই মেলেনি, পরে ওর ডেড বডি পাওয়া যায় ওই বিল্ডিংয়ের ওয়াটার ট্যাঙ্কে। শ্রেয়ার কথা শেষ হওয়ার পর অফিসের থমথমে পরিবেশে রুহির গায়ে কাঁটা দিয়ে উঠল। রুহি প্রিয়ার দিকে তাকিয়ে দেখল প্রিয়াও বেশ ভয় পেয়েছে। রুহি মনে মনে নিজেকে বোঝালো ও যুক্তি তর্কে বিশ্বাসী। এইসব বোগাস গল্পতে ভয় পেলে ওর মানহানি হবে। এইসব অবাস্তব জিনিসে ভয় পাওয়া কমজোর লোকেদের কাজ। রুহি নিজেকে সেই সব দলের মধ্যে কোনো দিনও ফেলেনি আর ফেলতেও চায় না।
রুহি গলা ছেড়ে ব্যঙ্গ করে বলল, তার মানে তুই বলতে চাস 10তলা বিল্ডিংয়ে লিফট থাকলেই সেখানে ভূত আসে? না, সেটা না। এই গেমটা খেলার কিছু রুলও আছে। লিফটের মধ্যে ফ্লোর নাম্বারগুলো ঠিক ঠিক অর্ডারে প্রেস করতে হয়। শোনা যায় এই একটা মেয়ে নাকি লিফটে এসে অন্য জগতে নিয়ে যায়, তারপর অন্য জগতে ঘোরা হয়ে গেলে আবার লিফটে উঠে আবার ঠিক ঠিক অর্ডারের নাম্বার প্রেস করলে লিফট আবার নিচে নেমে আসে। বাহ, এ তো দারুণ ব্যাপার। লিফটে ভুতুড়ে জগতে ট্যুর গাইড এসে সেখানে নিয়ে যাবে। বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ। এসব ব্যাপার নিয়ে ইয়ার্কি মারিস না রুহি। যা জানিস না সেটা নিয়ে তর্ক করা ঠিক নয়। শোন, এসব ফালতু কথা শোনার আর সময় নেই রে। তুই কি যাবি, না আমি একাই চলে যাব? অগত্যা শ্রেয়া আর কথা বাড়াল না। বাড়ি ফিরেও রুহি প্রিয়ার সাথে এই ব্যাপারে কথা বলল না। ডিনার করে খেয়ে দিয়ে শুয়ে পড়ল ওরা। রাত তখন 1টা বাজে। রুহির চোখে ঘুম নেই, খালি এপাশ আর ওপাশ করছে, আর বারবার মনে হচ্ছে এরকম গেম কি সত্যি হয়। রুহি সাহসী মেয়ে, আর নানান রকম অ্যাডভেঞ্চার করতে ওর ভালো লাগে। যুক্তি তর্ক যারা বেশি করে তারাই অযৌক্তিক কাজ করতে বেশি আগ্রহী হয়। যারা ভূত মানে তারা যত না ভূত দেখতে যায়, বরং যারা মানে না বলে, গলা ফাটিয়ে চেঁচায়, তারা অনেক বেশি ভূতের খোঁজ করে। তোমরা যখন মানোই না তাহলে ছুটে যাও না কেন সেটার পিছনে? সমস্ত গল্প, মুভিতে বা বাস্তবেও দেখা যায় ভূতেদের অস্তিত্ব যারা বিশ্বাসী তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু যে একবার ভূতকে অবিশ্বাস করেছে তার কিন্তু রেহাই নেই। রুহি উঠে বসে মোবাইল ফোনটা হাতে নিয়ে সার্চ করলো হোয়াট ইজ এলিভেটর গেম। তারপরও যা দেখলো সেটা এইরূপ। সাউথ কোরিয়াতে এলিভেটর গেম সম্পর্কে প্রথম জানা যায়। তারপর আমেরিকার সিসিল হোটেলের লিফটে এলিসা ল্যাম বলে একটি মেয়ে গেমটা খেলতে গিয়ে গায়েব হয়ে যায়। পরেই হোটেলের ওয়াটার ট্যাঙ্কে ভেসে ওঠে এলিসার মৃতদেহ। এলিসা যে এই গেমটায় খেলছিল তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু সেই এলিভেটরের সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছিল ও এই গেমটায় খেলছিল। তবে এলিসার রহস্যজনক মৃত্যুর কোনো কিনারা কোনো দিন হয়নি। রুহি এলিসা ল্যামের ভিডিও ফুটেজটাও দেখল। সত্যি মেয়েটা অদ্ভুত বিহেভিয়ার করছিল। তারপর রুহি রুলস আর নাম্বারসগুলো দেখল। প্রথম, 10 তলা বিল্ডিং ও সেখানে লিফট থাকা প্রয়োজন। দ্বিতীয়, এটা একটা সোলো গেম, এটা অন্য কারোর সাথে খেলা যাবে না, একাই খেলতে হবে আর রাতেই খেলতে হবে। তৃতীয়, ফার্স্ট ফ্লোর থেকে গেম স্টার্ট করতে হবে। লিফটে ফার্স্ট ফ্লোরে গিয়ে প্রথমে 4th ফ্লোর ক্লিক করতে হবে, তারপর 4th ফ্লোরে গিয়ে 2nd ফ্লোরের বাটন প্রেস করতে হবে, তারপর এরকম ভাবে 6th ফ্লোর, 2nd ফ্লোর, 10th ফ্লোর প্রেস করে যেতে হবে। 10th ফ্লোরে গিয়ে 5th ফ্লোর প্রেস করে দিতে হবে। চতুর্থ, লিফট 5th ফ্লোরে এলে একজন মহিলা আসবে লিফটের মধ্যে, কিন্তু তার দিকে কোনোভাবে তাকানো যাবে না বা তার সাথে কোনো কথা বলা যাবে না। সে বলতে চাইলেও বলা যাবে না। সঙ্গে সঙ্গে ফার্স্ট ফ্লোরের বাটন ক্লিক করে দিতে হবে। পঞ্চম, যদি লিফট সোজা ফার্স্ট ফ্লোরে নেমে যায় তার মানে গেম শেষ, তুমি আর অন্য জগতে যেতে পারলে না। তখন চুপচাপ মেয়েটার দিকে না তাকিয়ে সোজা লিফট থেকে বেরিয়ে যেতে হবে। ষষ্ঠ, আর যদি ফার্স্ট ফ্লোর প্রেস করার পরও লিফট নিচে না গিয়ে উপরে যায় তার মানে তুমি অন্য জগতে যাচ্ছ। তখনও চাইলে যে কোনো একটা বাটন প্রেস করে তুমি গেম থেকে এক্সিট করতে পারো, কিন্তু 10th ফ্লোরে গিয়ে তুমি চাইলে লিফট থেকে বেরোতেও পারো। আবার লিফটের মধ্যে থেকে তুমি রিভার্স অর্ডার নাম্বারগুলো প্রেস করে নিচে চলেও আসতে পারো। সপ্তম ও অন্তিম, এই অর্ডারের নাম্বারগুলো হলো আত্মাকে ডাকার নাম্বার, আর 5th ফ্লোরে আসা সেই মেয়েটি হলো সেই আত্মা যে তোমাকে নেক্সট ওয়ার্ল্ডে নিয়ে যাবে। তাই এই গেমটাকে এলিভেটর গেম বা এলিভেটর টু দ্য নেক্সট ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে। রুহি সমস্তটা পড়ে প্ল্যান করলো এবারে ওর নেক্সট অ্যাডভেঞ্চার হবে এই এলিভেটর গেম, আর তার জন্য মেইন রিকোয়ারমেন্ট 10 তলা বিল্ডিং, আর লিফট তো ওর কাছে আগে থেকেই মজুদ ছিল। রুহি মোবাইলে সময় দেখল রাত 2টো। না, আজ না, কাল খেলবে, কারণ কাল রবিবার আর কাল একদিনের জন্য প্রিয়ার বয়ফ্রেন্ড অভিষেক আসবে। তাই কাল রাতে ওকে প্রিয়ার সাথে থাকতে হবে না। কাল ওদের ফাঁকি দিয়ে
গেমটা খেলা সহজ হবে। কেউ বাধা দিতেও আসবে না আর জানতেও পারবে না। রুহি ঠিক করলো পুরো গেমটাও রেকর্ড করবে, যাতে পরেও প্রিয়াদের দেখাতে পারে যে কিচ্ছু হয় না এসব বোগাস গেমে, এর কোনো রূপ সত্যতা নেই। আসলে রুহি এত কিছু পড়েও বিশ্বাস করতে পারেনি যে এই গেমটা সত্যি। রুহি সার্চ করে দেখেছে সম্ভবত এলিজা ল্যাম বলে মেয়েটির বাইপোলার ডিসঅর্ডার ছিল, তাই ও যে এলিভেটর গেম খেলছিল আর তাতেই ওর মৃত্যু হয়েছে এটা বলা যায় না। যাই হোক, এখন শুধু কালকের অপেক্ষা। রবিবার সকাল 10টা। কলিং বেল বাজাতেই প্রিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। অভিষেক ঢুকতেই প্রিয়া ওকে জড়িয়ে ধরে বলল, কি রে, এতদিন পর আমায় দেখতে ইচ্ছে হলো? আমি তোকে দেখতে এসেছি নাকি? আমি তো এসেছি তোর সুন্দরী বান্ধবীকে দেখতে। বেরিয়ে যা বলছি, ঢুকবি না একদম আমার বাড়িতে। আহা, রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম, বল। এমন সময় রুহি রুম থেকে বেরিয়ে এসে ওদের দেখে অপ্রস্তুত হয়ে বলল, ও সরি, আমি পরে আসছি। আরে আরে আরে, কোথায় যাচ্ছ? আরে কোনো ব্যাপার না। ও অভিষেক আর ও রুহি। অভিষেক রুহির দিকে গিয়ে ডান হাত এগিয়ে দিয়ে বলল, তোমার কথা অনেক শুনেছি। নাইস টু মিট ইউ। রুহি হাত মিলিয়ে বলল, সেম হিয়ার। রবিবার দুপুর 2টো। দুপুরে ওরা বাইরে থেকে খাবার আনিয়ে খাচ্ছে আর গল্প করছে। এর মধ্যেই কালকের এলিভেটর গেমের কথা তুলল রুহি। তোমার গার্লফ্রেন্ড কিছু ভীতু বাবা, কালই গেমটার নাম শুনেও রীতিমতো ভয়ে কাঁপছিল। তুমি তো ডাক্তারি স্টুডেন্ট, তুমি একটু ওকে বুঝিয়ে বলো ভূত আর ভগবান বলে কিচ্ছু হয় না। প্রিয়া হাসছিল, কিন্তু অভিষেক গম্ভীর হয়ে বলল, তোমরা অনেকেই ভাবো ডাক্তার বলে হয়তো ভূত বা ভগবান আমরা মানব না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা ঠিক, কিন্তু আমি মেডিকেল কলেজের এমন অনেক অভিজ্ঞতার কথা তোমায় বলতে পারি যেটার কোনো ব্যাখ্যা হয় না। কাজেই সম্পূর্ণ এইসব অবিশ্বাস করতে আমি পারবো না। আর যতদূর ভগবানের কথা, কোনো নার্সিংহোম বা হসপিটালে ভগবানের মূর্তি থাকতোই না যদি ডাক্তাররা ভগবানে বিশ্বাসী না হতো, তাই না? ডাক্তাররাও যখন রোগীর বাঁচার আশা নেই দেখে, তখন রোগীর বাড়ির লোকেদের বলে ভগবানকে ডাকুন। তাই আমার মনে হয় এইসব নিয়ে ছেলেখেলা করা সত্যিই উচিত না। তার মানে তুমিও বিশ্বাস করো ভূতেদের নিজস্ব জগৎ আছে? যদি কোনো দিন এলিভেটর গেম তুমি খেলো, তাহলে কি খেলবে? মানে ওদের জগৎ দেখে আসতে চাইবে? এই সব গেম খেলার কথা তুই মাথায়ও আনবি না রুহি। দেখো রুহি, ভূতের জগৎ আছে কি নেই বা ভূত আছে কি নেই সেটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। একদিন না একদিন তো মরতেই হবে, সেই দিনই নয় জেনে নিও সবাই ঠিক বলে নাকি ভুল। বেঁচে যখন আছো তখন মরাদের জগৎ নিয়ে আগ্রহ না দেখিয়ে নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো, অনেক কিছু অ্যাচিভ করার এখনো বাকি রয়েছে। রুহি আর কথা বাড়ালো না, শুধু মনে মনে অভিষেককে উদ্দেশ্য করে বলল, কাপুরুষ কোথাকার। রবিবার বিকেল 4টে। বিকেলে প্রিয়া আর অভিষেক সিনেমা দেখতে গেল। অনেকবার রুহিকেও যেতে বলল ওরা, কিন্তু রুহি ওদের মাঝে ঢুকতে চায়নি। তার প্রধানত দুটো কারণ। এক হলো এতদিন পর দুজনের দেখা হয়েছে, সেখানে মাঝে অন্য কারোর যাওয়া ঠিক নয়। আর দুই হলো ওর এলিভেটর গেম নিয়ে আরও পড়াশোনা করা উচিত। ফ্লোর নম্বরের অর্জগুলো মুখস্থ করতে হবে, এছাড়াও আরও কিছু ভিডিও দেখা ওর উচিত। এখন ইনফরমেশন কালেক্ট করাই ওর মেইন কাজ। অনেকক্ষণ ধরে এলিভেটর গেম নিয়ে ভিডিও দেখল। বারবার সব জায়গায় লেখা ছিল, সবাই বলেছে এই গেম যাতে কেউ ট্রাই না করে। রুহির এক মুহূর্তের জন্য মনে হলো অভিষেক ঠিকই বলছিল, এইসব নিয়ে বেশি মাথা ঘামানো উচিত না। কিন্তু পর মুহূর্তে মনে হলো ছোট থেকে কোনো কুসংস্কার ও মানেনি আর আজও মানবে না। আর যদি কিছু উল্টোপাল্টা হয় তখন ও ইচ্ছে মতো রিভার্স অর্ডারে বাটন প্রেস করে ফিরে আসবে।
এই সব ভেবে ও নিজের মনটাকে স্থির করল। রবিবার রাত 10টা। সবে বাইরে থেকে খাবার কিনে নিয়ে ফিরেছে প্রিয়া আর অভিষেক। রুহি তখনও এক মনে ওই গেমটার ব্যাপারে পড়ছিল। তবে ওরা আসতেই রুহির কাজে ব্যাঘাত ঘটল। শুরু হলো বেকার গল্পগুজব। এমনি সময় হলে হয়তো এইসব গল্প বেকার মনে হতো না রুহির, কিন্তু আজ ওর মাথায় এই সব কিছুই ঢুকছিল না। খালি মনে মনে প্রিয়া আর অভিষেকের উদ্দেশ্যে বলছিল, উফ, তোরা যা না বাবা ঘুমোতে, কেন বিরক্ত করছিস? কখন যে এরা যাবে কে জানে। কি ব্যাপার রুহি, কিছু ভাবছো? না, সেরকম কিছু না, মাথাটা ধরেছে, ভাবছি আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। প্রিয়া এগিয়ে এসে রুহির মাথায় হাত রেখে প্রশ্ন করল, কি হয়েছে রে? জ্বর জ্বর লাগছে? না না, জ্বর না, এমনি মাথাটায় খুব ব্যথা করছে। কোনো ওষুধ দেবো? না, ওষুধ লাগবে না, আমি যাই, একটু ঘুমোলে ঠিক হয়ে যাব। হ্যাঁ, সেটাই বেটার, তুমি যাও। ব্যথা বাড়লে না হয় আমাকে জানিও, তখন ওষুধ দেওয়া যাবে। রুহি সোফা থেকে উঠতে উঠতে বলল, আমি আজ আর কিছু খাবো না রে, শুয়ে পড়ি। তোরাও শুয়ে পড়িস তাড়াতাড়ি। গুড নাইট। রুহি নিজের ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। 11টা বাজে তখন, কিন্তু বাইরে থেকে অভিষেকের গলা পাচ্ছে রুহি। ব্যস্ত হয়ে পায়চারি করতে করতে রুহি নিজেকেই বলছে, উফ, এরা ঘরে যাচ্ছে না কেন? যত রাত করতে চাইছি না ততই যেন রাত হয়ে যাচ্ছে। রবিবার রাত 11টা বেজে 45 মিনিট। রুহি দরজায় কান পেতে শুনল বাইরে কারোর কোনো সাড়া শব্দ নেই। আস্তে আস্তে নিজের দরজা খুলে উঁকি মেরে দেখল ডাইনিং পুরো অন্ধকার। ঘরের দরজা টেনে পা টিপে টিপে রুহি প্রিয়াদের রুমের কাছে গিয়ে দরজার হাতল ধরে একটু নাড়িয়ে বুঝল দরজা ভেতর থেকে বন্ধ। রুহি নিশ্চিন্ত হয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল। কেমন যেন অজানা আতঙ্কে রুহির বুকের ভেতরটা টিপ টিপ করছিল। পা টিপে টিপে লিফটের কাছে গিয়ে রুহি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মনের অজান্তেই ফিস ফিস করে বলে ফেলল, হে ভগবান, আমায় রক্ষা করো। রুহির তর্জনী আস্তে আস্তে এগিয়ে গেল লিফটের ডাউন অ্যারো বাটনের দিকে। রুহির আঙুল লিফটের বাটন স্পর্শ করতে এক নিমেষে চারিদিক অন্ধকার হয়ে গেল। রুহির বুকের ভেতরে যেন কেউ সজোরে আঘাত করল। রুহির দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে ছুটে নিজের ফ্ল্যাটের দিকে ছুটল। ফ্ল্যাটের দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকতেই ওকে ধরে ফেলল অভিষেক। আরে আরে আস্তে, কি হয়েছে রুহি? সব সব অন্ধকার, বাইরে সব অন্ধকার। হঠাৎ হ্যাঁ, লোডশেডিং হয়েছে তো। তুমি বাইরে কোথায় গিয়েছিলে? রুহি সব বলতে গিয়েও থেমে গেল। প্রিয়া এতক্ষণ অভিষেকের পেছনেই দাঁড়িয়েছিল। তারপর বলল, কোথায় ছিলি তুই? আমি তোর ঘরে ঢুকে তোকে দেখতে পেলাম না। সবে আলোচনা করছি অভিষেকের সাথে, সঙ্গে সঙ্গে তোর দরজা খোলার শব্দে আমরা বেরিয়ে এলাম। কি ব্যাপার বলতো তোর? তোকে কেমন অন্যরকম লাগছে। রুহি কিছুক্ষণ চুপ করে থেকে মনের মধ্যে সব সাজিয়ে নিল যে ওকে কি কি বলতে হবে। তারপর ঢোক গিলে বলল, শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু হেঁটে আসলে হয়তো ভালো লাগবে। বেরিয়ে নামতে যাব, হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে যেতেই ভয় লেগে গেল, তাই তো ছুটে। কি বললি? আরেকবার বল। ভয় লেগেছে তোর? রুহি লজ্জায় মাথা নিচু করল। প্রিয়া তখনও হাসছে। অভিষেক এবার প্রিয়াকে ধমক দিয়ে বলল, আহ, কি হচ্ছে কি প্রিয়া? ওর শরীর খারাপ, তাই হয়তো ভয় পেয়ে গেছে। আর রুহি বলেই ভয় পেয়ে ফ্ল্যাটে ছুটে এসেছে। তুই হলে তো বাইরেই অজ্ঞান হয়ে পড়ে থাকতিস। যা, ওকে ঘরে নিয়ে যা। আর আজ রাতে ওকে একা ছাড়িস না। এমন সময় চারিদিকের লাইটও জ্বলে উঠল।
রাত 12:30 রুহির পাশে তখন প্রিয়া ঘুমোচ্ছে। রুহি মনে মনে ভাবল, আজ ওকে যে করেই হোক এই গেমটা খেলতেই হবে। বিপদ যখন সামনে থাকে তখন আর বিপদ মানুষকে টানে না, মানুষই বিপদকে ঘাড় ধরে নিজের কাছে টেনে আনে। রুহির আজ অত্যাধিক ব্যাকুলতা দেখে আসন্ন বিপদও ওকে দেখে বাঁকা হাসি হাসছিল। রুহি ধীরে ধীরে প্রিয়াকে ডেকে বলল, প্রিয়া, এই প্রিয়া, ওই উঠ না রে। প্রিয়া ঘুম থেকে ধর্মর করে উঠে বলল, কি রে, শরীর খারাপ করছে নাকি? অভিষেককে ডাকবো? না না, ওকে ডাকতে হবে না, বরং তুই ওর কাছে যা। কি কি সব বলছিস? তোর শরীর? ভাই, আমি একদম ঠিক আছি। সামান্য মাথা ধরেছে, তাতে তোরা এমন করছিস, আমাকে একবারে রুগী বানিয়ে ফেলছিস। দেখ, ও অভিষেক কতদিন পর এসেছে, তাও একদিনের জন্য। ওকে কি তোর একা রাখা ঠিক হচ্ছে? তাও আবার আমার জন্য? আরে ও খুব ভালো, ওকে নিয়ে চাপ নেই। ও তো নিজে থেকেই বলল তোর কাছে থাকতে। বুঝলাম, কিন্তু আমার তো কিছু হয়নি বল। এরকম বেকার বেকার তুই ওকে ছেড়ে আমার কাছে থাকলে আমার খারাপ লাগবে, আর আমার ঘুমও হবে না। আর ঘুম না হলে আমার মাথা আরও ব্যথা করবে। আমার জন্য লক্ষ্মীটি, প্লিজ ওর কাছে তুই যা। আমি একদম ঠিক আছি, আর রাতে যদি আমার কষ্ট হয় আমি নিজেই তোকে ডেকে আনবো, প্রমিস। সত্যি করে কথা দিচ্ছিস তো কিছু হলে ডাকবি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি করে কথা দিচ্ছি, ডাকবো। প্রিয়া রুহিকে গুড নাইট বলে নিজের ঘরের দিকে গেল। রুহি দরজা ভেজিয়ে কান পেতে রইল। প্রিয়া নিজের ঘরের দরজায় নক করতেই দরজাটা খুলে অভিষেক প্রশ্ন করল, কি ব্যাপার, রুহির কিছু হলো নাকি? না না, ও বলল আমি থাকলে ওর বেশি মাথা ধরবে। আর তুইও অনেকদিন পর এসেছিস, তাই তোর কাছেই থাকতে বলল। ওর কিছু অসুবিধা হলে ডাকবে বলেছে। আস্তে আস্তে ওদের কথা আবছা হয়ে এলো। তারপরে ওদের দরজা বন্ধ করার শব্দে শান্তির নিঃশ্বাস ফেলল রুহি। এইবারে ও আর বোকামি করবে না, বেশ খানিকক্ষণ অপেক্ষা করে তারপর যাবে। আগেরবার লোডশেডিং না হলেও ও ঠিক ধরা পড়ে যেত। এবারে যদি ওরা আবার ওকে দেখতে আসে, তাই ও কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। লিফটের নাম্বার অর্ডারগুলো ভালো করে মুখস্থ করল, আর সাথে ফোনে ফুল চার্জ দিয়ে নিল। রাত 2টো। রুহি আস্তে আস্তে নিজের ঘর থেকে বেরিয়ে প্রিয়াদের ঘরের সামনে এসে ঠাকুর করার চেষ্টা করলো ওরা জেগে আছে কিনা। মনে হয় ঘুমিয়ে পড়েছে। ফ্ল্যাট থেকে বেরিয়ে আস্তে করে দরজা বন্ধ করে আবার লিফটের কাছে গেল। নিজেই নিজেকে বলল, এবারে আর ভগবানের নাম নিয়ে শুরু করা যাবে না, তাহলেই আমার কাজ আর হবে না। রুহি এবারেও কাঁপা কাঁপা হাতে লিফটের বাটন প্রেস করল। লিফট আস্তে আস্তে উপরে উঠছে, আর রুহির বুকের মধ্যে যেন পেন্ডুলাম তালে তালে আঘাত করছে। লিফট এসে থেমে গেল। লিফটের দরজা খুলতেই রুহি ভেতরে ঢুকে &#39 প্রেস করল। লিফটের দরজা বন্ধ হলো। লিফট নামতে শুরু করেছে। হালকা মাথা ঘুরে গেল রুহির। দেয়ালে হেলান দিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। লিফট ফার্স্ট ফ্লোরে থামল। দরজা খুলতেই রুহি চমকে উঠল। একজন বৃদ্ধ সামনে দাঁড়িয়ে। লোকটাকে রুহি চেনে, উনি 5th ফ্লোরে থাকেন, ডক্টর সেন। এর আগে বেশ কয়েকবার উনি যেচেই রুহির সাথে কথা বলেছেন, কিন্তু আজ এরকম পরিবেশে ওনার হঠাৎ আবির্ভাবে রুহি চমকে উঠল। ডক্টর সেন হাসি মুখে লিফটে ঢুকে বলল, তা তুমি এত রাতে বাইরে কি করছো মা? আসলে একটু সাফোকেশন হচ্ছিল, তাই আর কি। বলে বেরিয়ে গেল রুহি। ডক্টর সেন গুড নাইট বলে লিফটের বাটন প্রেস করে দিলেন। লিফট রুহির সামনে বন্ধ হয়ে গেল। রুহি দেখল লিফট 5th ফ্লোরে থামল। কিছুক্ষণ রুহি চুপ করে দাঁড়িয়ে রইল।
ফোনে সময় দেখল রাত 2:15। রুহি আবার লিফটের আপ বাটন প্রেস করলো। লিফট ফার্স্ট ফ্লোরে এসে দরজা খুলতেই একজন লোক দৌড়ে লিফটের ভেতরে ঢুকে পড়ল। তবে রুহি ওই লোকটার আসার কোনো সাড়া শব্দ পায়নি। এত রাতে এই কে যে এরকম ছুটে লিফটে ঢুকলো? ম্যাডাম, আপনি কি আসবেন না লিফট বন্ধ করব? রুহি যদি লিফটে না উঠে তাহলে লোকটার সন্দেহ হবে, তাই কথা না বাড়িয়ে ও লিফটে উঠে পড়ল। লোকটা জিজ্ঞেস করলো, কোন ফ্লোর? আপনি কোন ফ্লোর? আমার আর ফ্লোর, এমনিও বউ জমের দুয়ারে পাঠাবে, সেখানে কি আর লিফট যাবে? কথা বলতে বলতে লোকটা 9 প্রেস করলো। লোকটার বয়স 40-এর উপর, বেটে খাটো দোহারা চেহারা। নিজের মতোই লোকটা বলতে থাকলো, আর বলবেন না, আমার মায়ের কাছে এসে আটকে গিয়েছি। ভেবেছিলাম আজ আর ফিরবো না, কিন্তু বউ ফোন করে যা ঝামেলা শুরু করলো যে পড়ি কি মরি করে ফিরতেই হলো। তা আপনি কোন ফ্লোরে থাকেন? তখনই লিফটের দরজা খুলে গেল। রুহি কথার উত্তরে বলল, গুড নাইট অ্যান্ড বেস্ট অফ লাক। লোকটা একটা কথাও না বলে বাইরে বেরিয়ে গেল। রুহি আবার 1 প্রেস করে বলল, এবারে যদি আর একটাও বাধা আসে তাহলে সোজা ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ব, না হলে বিনা কারণে রাত জেগে সত্যি শরীরটা খারাপ হবে। লিফট ফার্স্ট ফ্লোরে এলো। এবারে লিফটের দরজা খুলল। না, এবারে সামনে কেউ নেই। তার মানে এবার হয়তো বিনা বাধায় গেম স্টার্ট করা যাবে। রুহি ফোনের ক্যামেরা অন করলো, তার সঙ্গে খুব কনফিডেন্টলি 4 প্রেস করলো। লিফটের দরজা খুলতেই রুহি 2 প্রেস করলো। তারপর একে একে 6, 2, 10 ফ্লোরে গিয়ে যখন 5 প্রেস করতে যাবে, তখন যেন মনে প্রাণে রুহি চাইছিল কেউ এসে একবার ওকে আটকে দিক, আর একবার ও বাধা পাক। কিন্তু কেউ এলো না। রুহির হাত পা ঠান্ডা হয়ে এসেছে, তাও জোর করে রুহি 5 টিপে দিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। লিফট 5th ফ্লোরে এসে দাঁড়ালো। দরজা খুলল। রুহি অন্যদিকে তাকিয়ে হাত পা শক্ত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সব চুপ, সব নিস্তব্ধ। রুহি এবারে তাড়াতাড়ি 1 প্রেস করে দিয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। দরজা বন্ধ হয়ে গেল। লিফটও নিচের দিকে নামতে শুরু করল। রুহি নিজের সাহসিকতার উপর নিজেই বাহবা দিল। ও সব রেকর্ড করেছে, কেউ আসেনি 5th ফ্লোরে। এবারে ব্যাক ক্যামেরা অফ করে একটা সেলফি তুলে নিলেই ওর কাজ শেষ। ফ্রন্ট ক্যামেরা অন করে ফোনটা নিজের দিকে ঘোরাতেই হাড় হিম হয়ে গেল রুহির। ওর পেছনে মুখে আলগা হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডক্টর সেন। তার মুখে লেগে রয়েছে এক পৈশাচিক হাসি। সেই হাসির জন্যই তার রূপ আরো আরো বিভৎস হয়ে উঠেছে। বৃদ্ধটি এবারে রুহির কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ভয়ানক স্বরে বলে উঠল, এত তাড়াতাড়ি বোতাম টিপে দিলে কি মা? আমি কি অত তাড়াতাড়ি দৌড়তে পারি? একটু একটু অপেক্ষা করতে পারতে না? হ্যাঁ, একটু অপেক্ষা করতে পারতে? রুহির হাত থেকে ফোন পড়ে গেল। রুহি ছিটকে এসে বৃদ্ধকে দেখল। এখনো সেই বৃদ্ধ ওরকম ভাবেই মুখে আলগা অথচ পৈশাচিক হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রুহি রিভার্স অর্ডারে নাম্বার টিপতে গেল, কিন্তু ওর কিছুই আর মনে পড়ল না। যা ইচ্ছে সেই বোতামে টিপে গেল। ভয়তে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর কাঁদছে। 5th ফ্লোরে একজন মেয়ের আসার কথা, কিন্তু ওর সামনে একজন পুরুষ মানুষের বিভৎস রূপ দাঁড়িয়ে। স্পষ্টভাবেও পড়েছিল 5th ফ্লোরে যেই আসুক তাকে দেখা চলবে না। আর রুহি তো এখন ওকেই দেখছে। রুহির চোখ থেকে জল বেরিয়ে গেল। অনুভব করলো লিফট মাঝ পথে হঠাৎ থেমে গেল।
তারপর বৃদ্ধ সেরকম অদ্ভুত স্বরে হাসতে শুরু করল। আর লিফট আরো ওপরে উঠতে শুরু করলো। রুহি আবারও 1 প্রেস করতে গেল, কিন্তু লিফট আর থামলো না। হঠাৎই ওর হাত ধরে নিল সেই বৃদ্ধ। তারপর ওর মুখের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলল, সে কি মা, আমাদের জগতে যাবে না? আমি তো তোমায় নিতে এসেছি। সোমবার ভোর 5টা। দরজায় তীব্র আঘাত আর বারে বারে কলিং বেলের আওয়াজে ধড়মড় করে উঠল অভিষেক আর প্রিয়া। দরজা খুলে অভিষেক দেখল সামনে 4-5 জন দাঁড়িয়ে রয়েছে। অভিষেককে দেখে তারা বলল তাড়াতাড়ি নিচে যেতে। নিচে ওদের বন্ধু রুহি মরে পড়ে আছে। হ্যাঁ, কি সব বলছেন? ও তো ঘরেই আছে। না, ঘরে নেই। অভিষেক দেখল প্রিয়া রুহির ঘরের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে। খাটের উপরে কেউ শুয়ে নেই। দৌড়ে অভিষেক আর প্রিয়া ওদের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে নামলো। নেমে যা দেখল তাতে প্রিয়ার প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। প্রিয়া চেঁচিয়ে উঠে মাটিতে বসে কাঁদতে শুরু করে দিল। অভিষেকও থম মেরে দাঁড়িয়ে রইল। লিফট খোলা রয়েছে আর লিফটের মধ্যে হাত পা বেঁকিয়ে পড়ে রয়েছে রুহি। চোখ খুলেও যেন ওদেরই দেখছে। অভিষেক স্পষ্ট বুঝতে পারল রুহির চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ। রুহির মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক হয়েছে সেটাও রুহির মুখ দেখলেই বোঝা যায়। দূরে কেউ কেউ আলোচনা করছিল। ফার্স্ট ফ্লোরের একজন বাসিন্দা মর্নিং ওয়াকে যাবে বলে লিফটের বাটন প্রেস করতেই লিফট 10th ফ্লোর থেকে নেমে যখন ফার্স্ট ফ্লোরে এসেছে তখনই এই দৃশ্য তার চোখে পড়াতে হই হই শুরু হয়ে গিয়েছে। শেষ অবধি পুলিশের তদন্তের পরও রুহির লিফটে যাওয়ার কোনো সঠিক কারণ জানা যায়নি। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো সেই রাতে কোনো ফ্লোর, এমনকি পুরো আবাসনের সমস্ত সিসিটিভি একসাথে খারাপ হয়ে যায়। রুহির মোবাইল ফোনটা খুঁজে পাওয়া বা ট্র্যাক করা যায়নি। ওর মৃত্যুর কারণ হিসেবে জানা যায় ওর হৃৎপিণ্ডের পেশির নিয়মিত সংকোচন অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যাওয়ায়, অর্থাৎ সহজ ভাষায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ায় রুহি প্রাণ হারায়। সেই দিন ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে কেবল রুহির মৃত্যু হয়নি। ঠিক রাত 2টোর সময় 5th ফ্লোরের ডক্টর সেনেরও হৃদযন্ত্র বিকল হয়ে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এতক্ষণ তোমরা শুনলে ভৌতিক গল্প এলিভেটর আতঙ্ক। কেমন লাগলো কমেন্টস করে ঝটপট আমাদের জানাও। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলো কথক, সাধ্যায়। রুহির চরিত্রে ছিল অঙ্কিতা, প্রিয়া, রুমঝুম। শ্রেয়ার চরিত্রে ছিল রত্নাবলী, অভিষেক, দেবায়ন, ডক্টর সেন, প্রভাশিস, আগন্তুক, প্রয়াস এবং রুহির মায়ের চরিত্রে ছিলাম আমি, মৌমিতা। তোমাদের শুভেচ্ছা আমাদের পাঠেও। আবার ফিরব নতুন আরও একটি কাজ নিয়ে। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও ঝটপট মেল করো, মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে আজ আসি,
সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।